কখনো কখনো একটি ভুল বোঝাবুঝি পুরো একটি পরিবারকে ভেঙে দেওয়ার উপক্রম করে। আবার সেই ভুলই মানুষকে শেখায় বিশ্বাস, সম্মান আর সম্পর্কের আসল মূল্য। এই গল্পটিও তেমনই, যেখানে হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা মিলেমিশে বদলে দেয় কয়েকটি মানুষের জীবন। শেষ পর্যন্ত কি হয়, তা জানতে পুরো গল্পটি শুনুন। রফিকের বিয়ে হয়েছে মাত্র 3 দিন। নতুন বউ নীলা আর তাকে নিয়ে বাড়িতে যেন উৎসবের আমেজ। আত্মীয় স্বজনের আনাগোনা এখনো শেষ হয়নি। নীলার ছোট বোন মেঘলা ছিল পরিবারের সবচেয়ে চঞ্চল মানুষ। সবার সঙ্গে হাসি ঠাট্টা করা, অতিথিদের দেখাশোনা করা, ছোটদের নিয়ে দৌড়ঝাঁপ, সবকিছুতেই সে এগিয়ে। প্রথম দিন থেকেই মেঘলা রফিককে সম্মান করত। তবে তাদের মধ্যে মাঝে মাঝে মজার কথাবার্তা হতো, আর সেই হাসি ঠাট্টা দেখেই অনেকেই বলতো, এই জন থাকলে বাড়ি জমে যায়। একদিন দুপুরে সবাই খেতে বসেছে। মেঘলা হেসে বলল, দুলা ভাই, আর ভাত দেব? রফিক হেসে উত্তর দিল, আজ আর না, এত খাওয়ালে তো হাঁটতেই পারবো না। টেবিলে সবাই হেসে উঠল। কিন্তু সেই হাসির মধ্যেও একজন মানুষ বিষয়টা ভালোভাবে নিল না। তিনি ছিলেন নীলার এক দূর সম্পর্কের আত্মীয়া। তিনি মনে মনে ভাবলেন, এত হাসাহাসি কি ঠিক? এরপর থেকেই তিনি নানা ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করলেন। একদিন নীলাকে আলাদা ডেকে বললেন, সবাইকে বিশ্বাস করা ভালো, কিন্তু চোখ কান খোলা রাখবে। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন এমন বলছেন? তিনি শুধু বললেন, সময় হলে বুঝবে। এই একটি কথাই নীলার মনে সন্দেহের ছোট্ট বীজ বপন করে দিল। অন্যদিকে রফিক এসব কিছুই জানত না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর পরিবারের সবার সঙ্গে স্বাভাবিকভাবেই ব্যবহার করছিল। কয়েকদিন পর নীলার বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার সময় বাড়ির সবাই ছুটোছুটি করছে। সেই সময় মেঘলা একা সব সামলাতে গিয়ে ভেঙে পড়ে। রফিক এগিয়ে এসে বলল, ভয় পেও না, আমি আছি। আগে কাকাকে হাসপাতালে নিয়ে যাই। সেই মুহূর্তে মেঘলার চোখে জল চলে এল। সে শুধু বলল, ধন্যবাদ দুলাভাই। হাসপাতালে সারা রাত সবাই জেগে রইল। ভোরের দিকে ডাক্তার জানালেন, অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বাড়ি ফিরে আবার শুরু হলো ফিসফাস। কেউ বলল, রফিক আর মেঘলাকে হাসপাতালে একসঙ্গে অনেকক্ষণ দেখা গেছে। আসলে তারা শুধু রোগীর কাগজপত্র আর ওষুধের ব্যবস্থা করছিল। কিন্তু গুজবের কোনো প্রমাণ লাগে না। নীলা ধীরে ধীরে চুপচাপ হয়ে যেতে লাগল। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার ওপর রাগ করেছ? নীলা মাথা নেড়ে বলল, না। কিন্তু তার চোখ বলছিল অন্য কথা। একদিন সন্ধ্যায় মেঘলা বুঝতে পারল, বাড়ির পরিবেশ বদলে গেছে। সবাই যেন তাকে এড়িয়ে চলছে। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি কি কোনো ভুল করেছি? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষের মুখ বন্ধ করা যায় না মা। তবে নিজের সম্মান আর সত্যকে ধরে রাখবি। সেই রাতেই মেঘলা একা ছাদে গিয়ে অনেকক্ষণ বসে থাকল। সে ভাবছিল, আমি তো কখনো কাউকে কষ্ট দিতে চাইনি। তাহলে সবাই এমন ভাবছে কেন? এদিকে রফিকও বুঝতে পারছিল, কোনো অদৃশ্য দেয়াল যেন তার আর নীলার মাঝখানে তৈরি হয়েছে। সেই সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন, সত্যিটা খুঁজে বের করবে। কারণ একটি ভুল বোঝাবুঝি যদি আজই থামানো না যায়, তাহলে এই পরিবার ভেঙে যেতে পারে। কিন্তু সে জানত না, সামনে এমন একটি ঘটনা অপেক্ষা করছে, যা শুধু সত্যি প্রকাশ করবে না, বরং সবার জীবনকেই বদলে দেবে। সকাল থেকেই বাড়ির পরিবেশ অস্বাভাবিক শান্ত। আগে যেখানে হাসির শব্দে পুরো বাড়ি মুখর থাকত, এখন সেখানে শুধু নীরবতা। রফিক বুঝতে পারছিল, নীলা তাকে এড়িয়ে চলছে। কথা বললেও খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। একদিন রাতে রফিক বলল, নীলা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে বলো। চুপ করে থেকো না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, সব ভুল কি মুখে বলতে হয়? এই কথায় রফিক আরো অবাক হয়ে গেল। সে অনেকবার জানতে চাইল, কিন্তু নীলা কিছুই খুলে বলল না। অন্যদিকে মেঘলা নিজের ঘরেই বেশি সময় কাটাতে শুরু করল। আগে যে মেয়েটা সারাদিন সবার সঙ্গে গল্প করত, এখন সে কারো সামনে আসতে চাইতো না। মেঘলার মা বিষয়টা বুঝতে পারছিলেন।
তিনি একদিন মেয়েকে বললেন, মা, মানুষ যা খুশি বলবে, কিন্তু তুই নিজের সম্মান কখনো হারাবি না। মেঘলা চোখের জল মুছে বলল, মা, আমি তো দুলাভাইকে সব সময় নিজের বড় ভাইয়ের মতোই সম্মান করেছি। তাহলে সবাই এমন ভাবছে কেন? মা কোনো উত্তর দিতে পারলেন না। কয়েকদিন পর গ্রামের এক আত্মীয়ের বিয়ের দাওয়াতেল। সবাই সেখানে গেলেও পরিবেশটা আগের মতো ছিল না। হঠাৎ কয়েকজন আত্মীয় নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো। তাদের একজন বলল, শুনেছিস নাকি জামাই আর শালির মধ্যে খুব ভাব? আরেকজন সঙ্গে সঙ্গে বলল, আমি তো নিজের চোখেই দেখেছি, হাসপাতালে পাশাপাশি ছিল। তাদের এই কথাগুলো দূর থেকে শুনে ফেলল মেঘলা। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকল না। চুপচাপ বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদতে লাগল। এদিকে রফিকও ওই কথাগুলো শুনেছিল। সে প্রথমবার বুঝতে পারল সমস্যাটা কতটা বড় হয়ে গেছে। বাড়ি ফিরে সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। মেঘলা আমার শালীই নয়, আমার নিজের ছোট বোনের মতো। কেউ যদি আমাদের সম্পর্ক নিয়ে বাজে কথা বলে, সেটা শুধু আমাদের নয়, পুরো পরিবারের সম্মান নষ্ট করে। তার কথায় সবাই চুপ হয়ে গেল। কিন্তু যে আত্মীয়া প্রথম দিন থেকে সন্দেহের কথা ছড়িয়েছিল, তিনি আবার বললেন, মানুষ ধোঁয়া দেখলে আগুনের কথা ভাবেই। রফিক শান্ত গলায় উত্তর দিল, ধোঁয়া অনেক সময় অন্যের বানানোও হতে পারে। তাই প্রমাণ ছাড়া কারো চরিত্র নিয়ে কথা বলা সবচেয়ে বড় অন্যায়। ঘরে আর কোনো কথা রইল না। কিন্তু নীলার মনে তখনও সন্দেহ রয়ে গেল। সেই রাতেই মেঘলা সিদ্ধান্ত নিল, কিছুদিনের জন্য সে মামার বাড়ি চলে যাবে। সে ভাবল, আমি থাকলে যদি আপুর সংসারে অশান্তি হয়, তাহলে আমার চলে যাওয়াই ভালো। পরদিন ভোরে ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় নীলা তাকে দেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছিস? মেঘলা মুচকি হেসে বলল, কিছুদিন মামার বাড়ি থাকব। সবাই ভালো থেকো। এই বলে সে বেরিয়ে গেল। মেঘলার চলে যাওয়ার পর বাড়িটা যেন আরো ফাঁকা হয়ে গেল। রফিকের মনেও অদ্ভুত এক অপরাধবোধ কাজ করতে লাগল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যে এই মিথ্যা গুজব ছড়িয়ে থাকুক, সত্যিটা আমি সবাইকে জানাবি। কিন্তু সে জানত না, খুব শিগগিরই এমন একজন মানুষের আবির্ভাব হবে, যার কাছে লুকিয়ে আছে পুরো ঘটনার আসল রহস্য। আর সেই সত্য প্রকাশ পাওয়ার পর, সবাই নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে। মেঘলা মামার বাড়ি চলে যাওয়ার পর বাড়িটা যেন প্রাণহীন হয়ে গেল। আগে সকাল হলেই যে মেয়েটার হাসির শব্দে উঠোন ভরে যেত, আজ সেখানে শুধু নীরবতা। রফিক প্রতিদিন কাজে গেলেও তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে এই গুজব ছড়াল? আর কেন? এদিকে নীলাও ধীরে ধীরে বুঝতে শুরু করল, সন্দেহ মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে রফিকের দিকে তাকালেই অপরাধবোধে ভুগত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছিল না। এক বিকেলে নীলার মা বললেন, মা, একটা সংসার ভাঙতে বেশি কিছু লাগে না। শুধু একটা মিথ্যা কথাই যথেষ্ট। নীলা মাথা নিচু করে রইল। ঠিক সেই সময় গ্রামের এক প্রবীণ প্রতিবেশী বাড়িতে এলেন। তিনি শান্ত গলায় বললেন, তোদের বাড়ির ব্যাপারে যা শুনছি, তার অনেকটাই মিথ্যা। সেদিন হাসপাতালে আমি নিজেও ছিলাম। রফিক সারারাত তোমার বাবার জন্য দৌড়েছে। আর মেঘলা শুধু বাবার পাশে ছিল। মানুষ সেটাকেই অন্যভাবে বানিয়ে বলছে। ঘরের সবাই স্তব্ধ। এরপর জানা গেল, যে আত্মীয়া প্রথম সন্দেহের কথা বলেছিলেন, তিনিই বিভিন্ন জায়গায় বাড়িয়ে বাড়িয়ে গল্প বলেছেন। একজনের মুখ থেকে আরেকজনের মুখে যেতে যেতে পুরো বিষয়টাই বিকৃত হয়ে গেছে। সেই সন্ধ্যায় নীলা কাঁদতে কাঁদতে রফিকের সামনে এসে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ওপর বিশ্বাস রাখতে পারিনি। রফিক দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায়। তবুও আমরা যদি সত্যকে আঁকড়ে ধরি, তাহলে সব ঠিক করা সম্ভব। পরদিন রফিক নিজেই মামার বাড়িতে গেল মেঘলাকে ফিরিয়ে আনতে। মেঘলা অবাক হয়ে বলল, দুলা ভাই, আমি ফিরলে যদি আবার সমস্যা হয়? রফিক হেসে বলল, তুমি কোনো ভুল করনি। ভুল করেছে যারা না জেনে বিচার করেছে। নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার শাস্তি তোমার প্রাপ্য নয়। মেঘলার চোখ ভিজে উঠল।
বাড়ি ফেরার পর পরিবারের সবাই তাকে আপন করে নিল। যে আত্মীয়া গুজব ছড়িয়েছিলেন, তিনিও সবার সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। সেদিন রাতে নীলার বাবা বললেন, আজ থেকে আমাদের বাড়িতে আর কখনো কারো কথা শুনে কাউকে বিচার করা হবে না। আগে সত্য যাচাই করা হবে। কথাটা শুনে সবার চোখে স্বস্তির জল চলে এল। কিন্তু ঠিক তখনই আরেকটি সুখবর এলো। মেঘলার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে, একজন সৎ, শিক্ষিত ও ভদ্র যুবকের কাছ থেকে, যে মেঘলার চরিত্র সম্পর্কে সব জেনেও বলেছে। আমি মানুষকে গুজব দিয়ে নয়, তার আচরণ দিয়ে বিচার করি। মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। হয়তো এত দিনের কষ্টের পর তার জীবনেও নতুন সূর্য উঠতে শালীর ভুল বোঝাবুঝি শেষে মিলল নতুন জীবন। মেঘলার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছিল, ছেলেটির নাম ছিল আরিয়ান। সে শহরের একটি প্রতিষ্ঠানে চাকরি করত, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার সুন্দর ব্যবহার ও সৎ মন। প্রথম দেখা করার দিন মেঘলা খুব অস্বস্তিতে ছিল। সে ভাবছিল, যদি সেও অন্যদের মতো আমাকে ভুল বোঝে। কিন্তু আরিয়ান মুচকি হেসে বলল, মানুষের অতীত নিয়ে নয়, তার চরিত্র নিয়ে আমি বিশ্বাস করি। আপনার সম্পর্কে যা শুনেছি, তার চেয়ে আজ আপনাকে দেখে অনেক বেশি শ্রদ্ধা হচ্ছে। এই কথায় মেঘলার চোখ ভিজে উঠল। কয়েক দিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক হয়ে গেল। বাড়িতে আবার আনন্দ ফিরে এল। যে উঠোন একসময় গুজব আর কান্নায় ভরে গিয়েছিল, সেখানে আবার হাসির শব্দ শোনা যেতে লাগল। নীলা একদিন মেঘলার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দে। আমি তোর ওপর বিশ্বাস রাখতে পারিনি। মেঘলা হেসে বলল, আপু, সম্পর্ক টিকে থাকে ক্ষমা আর বিশ্বাসে। পুরনো কষ্ট ভুলে যাই। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। রফিক দূর থেকে সেই দৃশ্য দেখে মনে মনে বল, আজ সত্যি আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে উঠছে। বিয়ের দিন পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠল। মেঘলা লাল শাড়ি পরে মঞ্চে বসেছিল। আরিয়ান তার পাশে এসে শান্ত গলায় বলল, আজ থেকে তোমার সব কষ্ট আমার কাছে শেষ। আমরা নতুন জীবন শুরু করব। মেঘলা মৃদু হেসে বলল, আমি শুধু একটা জিনিস চাই, আমাদের সম্পর্কের ভিত্তি যেন সবসময় বিশ্বাস হয়। আরিয়ান উত্তর দিল, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো। কয়েক মাস পরে আরিয়ান ও মেঘলা নতুন সংসারে খুব সুখে থাকতে লাগল। নীলা ও রফিকও আগের মতো হাসিখুশি সংসার ফিরে পেল। যে আত্মীয়া একসময় গুজব ছড়িয়েছিলেন, তিনিও একদিন সবার সামনে বললেন, আমি না জেনে বড় ভুল করেছিলাম। আমার একটা কথায় একটা পরিবার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। আজ বুঝেছি, গুজব ছড়ানোর আগে সত্য জানা কত জরুরি। রফিক শান্ত গলায় বলল, ভুল সবাই করে। কিন্তু ভুল বুঝে ক্ষমা চাইতে পারাটাই মানুষের সবচেয়ে বড় গুণ। সেদিন সন্ধ্যায় সবাই একসঙ্গে উঠোনে বসেছিল। হাসি, গল্প আর চায়ের আড্ডায় বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, জীবন আমাকে শিখিয়েছে, মানুষের কথা নয়, নিজের সততা আর পরিবারের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। গল্পের শেষে একটি কথাই সত্য হয়ে রইল, একটি মিথ্যা গুজব একটি পরিবারকে ভেঙে দিতে পারে, কিন্তু সত্য, বিশ্বাস ও ক্ষমা সেই পরিবারকে আবার এক করে দিতে পারে।